নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসমাপ্ত প্রেমের গল্প। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার তার জীবনের এই গভীর অনুভূতির কথা জানিয়েছেন। এই গল্পটি শুধু একটি প্রেম কাহিনী নয়, বরং সমাজের চোখে অনৈতিক বলে বিবেচিত একটি সম্পর্কের ভেতরের টানাপোড়েন, ভয়, আনন্দ আর হাহাকারের এক নিবিড় চিত্র। হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম অনন্যা, ৩২ বছর বয়স, শান্ত ছিমছাম জীবন আমার। কলকাতা থেকে খানিক দূরে এক মফস্বল শহরে আমাদের বাস। স্বামী রাহুল কর্মসূত্রে বিদেশে থাকে, প্রায় ৬ মাস পরপর বাড়ি আসে। এই দীর্ঘ সময়টা আমি একাই সামলাই সব, শাশুড়ি, দেবর, যা, সব নিয়ে এই একান্নবর্তী পরিবার। বাইরে থেকে দেখলে মনে হবে বড়ই সুখী পরিবার, কিন্তু মনের গভীরে কত ঝড় তা কেবল আমিই জানি। রাহুল বিদেশে যাওয়ার পর থেকেই কেমন যেন এক শূন্যতা গ্রাস করত আমাকে। যদিও আমার ভাসুর অরুণ তার পরিবার নিয়ে পাশেই থাকে, তবুও সেই একাকিত্ব কাটত না। অরুণ আমার দেবর, বয়স ৩৫, খুবই ভালো মানুষ, স্ত্রী, ২ ছেলেমেয়ে নিয়ে ওদের সংসার। আমি ওদের সঙ্গে প্রায়ই মেলামেশা করি, কিন্তু সেই মেলামেশা কেবলই পারিবারিক। গল্পের শুরুটা হয়েছিল বেশ অন্যরকমভাবে। আসলে এই টানটা শুরু হয়েছিল একদিন নয়, বরং ধীরে ধীরে অচেনা পথে। এর মূলে ছিলেন আমার ভাসুর অরুণ। অরুণ ভালো মানুষ হলেও তার জীবনে এমন একজন মানুষ ছিলেন যাকে আমি চিনতাম শুধু নামেই, কিন্তু পরোক্ষভাবে। তিনি হলেন অরুণদের গ্রামের এক স্কুলের শিক্ষক, যার নাম ছিল সুশান্তবাবু। সুশান্তবাবু নাকি আমার ভাসুর অরুণদের বাবার এক বন্ধুর শিক্ষক ছিলেন, অর্থাৎ আমার ভাসুর অরুণদের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধু, অর্থাৎ সুশান্তবাবু। কেমন অদ্ভুত এক যোগসূত্র, তাই না? এই সুশান্তবাবু, যিনি আমার জীবনে এক ঝড় হয়ে আসবেন, তিনি আমার পরিচয় কেবল পরোক্ষ সূত্রেই। অরুণ প্রায়ই বলত সুশান্তবাবুর কথা। সুশান্তবাবু নাকি খুব জ্ঞানী, বিচক্ষণ এবং অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ মানুষ। তার কথা, তার লেখার ভক্ত ছিল অনেকেই। অরুণও তার এই শিক্ষকের বন্ধুর গল্প শুনে বড় হয়েছে। আমিও মাঝে মাঝে শুনতাম, কিন্তু কখনো ভাবিনি এই অচেনা মানুষটি আমার জীবনের এত বড় অংশ হয়ে উঠবে। অরুণ একবার গ্রামের বাড়ি গিয়েছিল। ফিরে এসে সে আমাকে সুশান্তবাবুর একটি লেখা পড়ে শুনিয়েছিল, একটি ছোট গল্প। সেখানে এক নারীর মনস্তত্ত্ব, তার একাকিত্ব, তার অপূর্ণ আকাঙ্ক্ষা, সবকিছু এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যে আমার নিজেরই মনে হচ্ছিল গল্পটা আমারই। আমি অরুণকে বলেছিলাম, অরুণ, এই লেখাটা খুব সুন্দর, কে লিখেছেন এটা? অরুণ হেসে বলেছিল, আমাদের সেই শিক্ষক মশাই, সুশান্তবাবু। সেই প্রথম সুশান্তবাবুর লেখার প্রতি আমার এক ধরনের টান অনুভব করেছিলাম। মনে হয়েছিল এই মানুষটি হয়তো আমার মনের কথাগুলো বোঝেন, কিন্তু তখনও জানতাম না এই টান কতটা গভীরে যাবে। কিছুদিন পর অরুণকে নিয়ে গ্রামে যাওয়ার পরিকল্পনা হলো। ও বলল, চলো অনন্যা, এবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। সুশান্তবাবুও ওখানে আছেন, ওনার সাথে দেখা করাবো। আমার কেমন একটা অস্বস্তি হলো, অচেনা একজন মানুষকে দেখতে যাওয়া, কিন্তু রাহুলের অনুপস্থিতিতে অরুণের সান্নিধ্য আমার ভালো লাগত, তাই রাজি হয়ে গেলাম। গ্রামে পৌঁছে অরুণের সাথে ওর বাবার পুরনো পরিচিতদের বাড়িতে গেলাম। সেখানে সুশান্তবাবুর সাথে প্রথম দেখা। বয়স ৫০-এর কিছু বেশি, মুখে still has a few grey hairs, but a gentle smile and eyes that held a deep wisdom. He was not handsome in a conventional way, but there was an aura around him, a quiet confidence that was immediately captivating. He spoke softly, but his words carried weight. When he looked at me, it felt as if he was seeing into my soul. অরুণ যখন আমার পরিচয় দিল, সুশান্তবাবু আমাকে দেখে একটু হাসলেন। অনন্যা, তাই না? অরুণ তোমার অনেক গল্প করেছে। তার গলায় স্নেহ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের আকর্ষণ। আমি শুধু একটু হাসলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। সেই দিনটা কেটে গেল, আমরা আবার শহরে ফিরে এলাম, কিন্তু সুশান্তবাবুর সাথে কাটানো কিছু মুহূর্ত আমার মনে গেঁথে রইল। তার কথা বলার ভঙ্গি, তার গভীর চাহনি, তার ব্যক্তিত্ব, সবকিছু আমাকে যেন সম্মোহিত করে রেখেছিল। এরপর অরুণ প্রায়ই সুশান্তবাবুর কথা বলত, মাঝে মাঝে তার সাথে ফোনেও কথা বলত। আমিও আড়ালে আবডালে তার লেখার খোঁজ নিতাম। অনলাইন পত্রিকাগুলোতে মাঝে মাঝে তার ছোট গল্প বা প্রবন্ধ প্রকাশিত হতো, আমি প্রায়ই সেগুলো পড়তাম। যত পড়তাম ততই তার প্রতি আমার আকর্ষণ বাড়ত। একদিন অরুণ শহরে ছিল না, আমি একা বাড়িতে। মনটা খুব খারাপ লাগছিল।
হঠাৎ মনে হলো সুশান্তবাবুকে ফোন করি, কিন্তু কি বলে ফোন করব আমার সাহস হলো না। তবুও এক অজানা টানে আমি অরুণের ফোন থেকে সুশান্তবাবুর নাম্বার ডায়াল করলাম। ফোন বাজতেই বুকটা ধুকপুক করতে লাগলো। হ্যালো, ওপার থেকে ভেসে এলো সেই শান্ত গভীর কণ্ঠস্বর। হ্যালো, আমি অনন্যা, অরুণ আমার ভাসুর। আমার গলা কাঁপছিল। ও অনন্যা, কি মনে করে? অরুণ তো আজ শহরে নেই। তার গলায় কোনো বিস্ময় ছিল না, বরং একটা নরম অনুভূতি ছিল। না মানে এমনি, কেমন আছেন জানতে চাইলাম। ভালো আছি, তুমি কেমন আছো? আমরা কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বললাম, কিন্তু সেই কিছুক্ষণ যেন অনন্ত মনে হচ্ছিল। তার সাথে কথা বলার সময় আমার মনে হতো আমি যেন এক অন্য জগতে চলে গেছি। সেখানে কোনো একাকিত্ব নেই, কোনো শূন্যতা নেই, কেবল এক অদ্ভুত শান্তি আর আনন্দ। সেই প্রথম ফোন কল, তারপর আরও অনেক ফোন কল। কখনো অরুণ শহরে নেই সেই সুযোগে, কখনো বা সরাসরি। আমরা একে অপরের অনুভূতিগুলো ভাগ করে নিতে লাগলাম। তিনি আমার একাকিত্বের কথা শুনতেন, আমার অপূর্ণ স্বপ্নের কথা জানতেন, আর আমি তার জীবনের নানা ঘটনা, তার লেখার প্রেরণা সব কিছু জানতাম। একটা নিষিদ্ধ সম্পর্কের আভাস আমরা দুজনেই পাচ্ছিলাম। আমি জানতাম এটা ভুল, আমি বিবাহিত, আমার স্বামী আছে, কিন্তু মন মানছিল না। সুশান্তবাবুর প্রতি আমার যে আকর্ষণ তা কেবল পরিচিতির গণ্ডি পেরিয়ে কোথায় যেন পৌঁছে গিয়েছিল। তার প্রতি আমার যে টান তা ছিল চুম্বকের মতো। একদিন সুশান্তবাবু জানালেন তিনি একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে শহরে আসছেন। সম্মেলনে আমার আসার আমন্ত্রণ জানালেন। আমার বুকটা ধুকবুক করে উঠল। একদিকে আনন্দ, অন্যদিকে ভয়। এটা কি ঠিক হবে? আমি কি এই সম্পর্কে আরও গভীরে চলে যাচ্ছি? সম্মেলনের দিন আমি গিয়েছিলাম। ভিড়ের মধ্যে সুশান্তবাবুকে খুঁজে নিতে খুব বেশি সময় লাগল না। তিনি আমাকে দেখে হাসলেন, সেই হাসি যেন আমি কেবল তারই জন্য অপেক্ষা করছিলাম। সম্মেলনের পর তিনি আমাকে একা কথা বলতে চাইলেন। আমরা শহরের এক পুরনো পার্কে গেলাম। সেখানে বসে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। আমার সব দ্বিধা, সব ভয় তার কাছে খুলে বললাম। তিনি ধৈর্য ধরে সব শুনলেন। অনন্যা, তিনি আমার হাতটা নিজের হাতের মধ্যে নিলেন। কিন্তু আমি জানি এটা ঠিক নয়। কিন্তু তার চোখ আমার চোখে, সেখানে এক গভীর ভালোবাসা আর এক অমোঘ টান। সেই মুহূর্তে আমার মনে হলো আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সমাজের নিয়ম, ধর্মের বিধান সব কিছু তুচ্ছ মনে হলো। শুধু অনুভব করলাম এই মানুষটিই আমার জীবনে সেই শূন্যতা পূরণ করতে পারে যা এতদিন ছিল। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। মনে হলো বিদ্যুৎ খেলে গেল। নিষিদ্ধ বলে জেনেও মন জোড়ে তখন কেবল তারই অনন্ত আরাধনা। সেই পার্কে জনমানবহীন এক কোণে আমাদের দুজনের মধ্যে এক গভীর নিষিদ্ধ প্রেম শুরু হলো, যেখানে ভাষা ছিল চোখে চোখে, স্পর্শে আর নিবিড় অনুভূতির অমোঘ টানে। তারপর থেকে যখনই সুশান্তবাবু শহরে আসতেন আমরা লুকিয়ে দেখা করতাম, কখনো কোনো নিরিবিলি ক্যাফেতে, কখনো বা কোনো ফাঁকা বাড়িতে। আমাদের দেখা করার সময়গুলো ছিল অত্যন্ত গোপন। প্রতিবার দেখা হওয়ার আগে আমার বুক কাঁপত ভয় আর উত্তেজনায়, কিন্তু যখনই তার সান্নিধ্য পেতাম সব ভয় উধাও হয়ে যেত। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল তীব্র আবেগপূর্ণ। তার উষ্ণ স্পর্শ, তার গভীর চাহনি, তার ফিসফিস করে বলা কথা সব কিছু আমাকে যেন নেশাগ্রস্ত করে তুলত। আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। আমাদের ভালোবাসা ছিল লুকানো, নিষিদ্ধ, কিন্তু অত্যন্ত তীব্র। একদিন অরুণ শহরে ছিল না। আমি জানতাম সুশান্তবাবুও আজ শহরে নেই, কিন্তু আমার মন মানছিল না। তার জন্য মনটা ছটফট করছিল। আমি একা তার অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বুকটা ধুকপুক করে উঠল। কে হতে পারে এত রাতে? ভয়ে ভয়ে দরজা খুললাম। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন সুশান্তবাবু। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত আলো। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। অনন্যা, তার গলা আবেগের ঊর্ধ্ব। আমি আর থাকতে পারলাম না। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। সেই রাতে আমাদের দুজনের মধ্যে নিষিদ্ধ প্রেমের সব বাধা ভেঙে চুরমার হয়ে গেল। তার উষ্ণ আলিঙ্গনে আমি যেন নতুন করে জীবন খুঁজে পেলাম। প্রতিটি স্পর্শে, প্রতিটি নিঃশ্বাসে আমি অনুভব করলাম এক অমোঘ টান, যা সমাজের সব নিয়মকে হার মানিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের এই গোপন প্রেম কি চিরকাল গোপন থাকবে? সমাজের চোখে যা অনৈতিক, তার শেষ পরিণতি কি হবে? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে লাগল। সেই রাতে যখন তিনি আমার পাশে ছিলেন আমি অনুভব করছিলাম এক তীব্র আনন্দ আর একই সাথে এক গভীর ভয়। আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি আমি জানি না।
শুধু জানি এই নিষিদ্ধ ভালোবাসার টান আমাকে গ্রাস করেছে। আপনারা কি মনে করেন, এই গোপন প্রেম কি পারবে সমাজের চোখে অনৈতিক তকমা ছাড়িয়ে এক নতুন রূপ পেতে, নাকি এর শেষ হবে কেবলই করুণ অ্যাফেকশন? দ্বিতীয় পর্ব শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের আরও রোমাঞ্চকর গভীর আবেগপূর্ণ গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশনই আমাকে নতুন গল্প লেখার অনুপ্রেরণা যোগাবে। গল্পটি এখানে শেষ হচ্ছে না, এটি একটি চলমান উপাখ্যান।